দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। সড়কে শৃঙ্খলা ফেরাতে আছে 111 দফার প্রস্তাবনা, কিন্তু নেই তার ন্যূনতম বাস্তবায়ন। পাশাপাশি আছে কঠোর আইন, কিন্তু তারও বাস্তবায়ন খুবই নগণ্য। সংশ্লিষ্টরা মনে করছেন এই কারণেই শৃঙ্খলা ও সৌন্দর্যের কোনো লক্ষণই নেই। আর বিভিন্ন সময়ের ঘাতক বাসগুলো এখন নাম বদলে বিভিন্ন নামে একই কায়দায় চলছে পুরো নগর জুড়ে। তবে কর্তৃপক্ষ বাস রুট রেশনালাইজেশনের আশায় দেখছেন আলো। বলছেন এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হলে সমাধান হতে পারে, কিন্তু বিশ্লেষকরা বলছেন একমাত্র কঠোর রাজনৈতিক সিদ্ধান্তই এই নৈরাজ্য দূর করতে পারে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ঢাকার রাস্তায় রংচটা বাসগুলো প্রায় প্রতিটি মোড়েই পাল্লাপাল্লি খেলায় মাতে। কে কাকে ধাক্কা কিংবা পাশ কাটিয়ে যাবে তার প্রতিযোগিতা রীতিমতো অসুস্থ। লোকাল গাড়িগুলা এগুলা দাউদের রোগীর মতো, কিন্তু এগুলোর কোনো রং থাকে না। আজকে করে নিলেন 7 দিন পরে রং থাকে না। কেন থাকে না? এই ড্রাইভারদেরকে একটা টার্গেট দেওয়া হয়। শ্রমিকের নিয়োগপত্র থাকলে তো এটা হতো না। এক জায়গায় 5টা গাড়ি তারা কিন্তু পাল্লাপাল্লি করতেছে। কেন করতেছে? তার টিপ বেসিস বেতন। আইনের বাস্তবায়ন না করলে সড়কে কখনো শৃঙ্খলা ফিরে আসবে না। বাসের এই ভিড়ে গা ঢাকা দিয়ে চলছে বিভিন্ন সময়ের ঘাতক বাসগুলো। যে জাবালে নূর পরিবহনের গাড়িটি 2 শিক্ষার্থীকে হত্যা করেছিল, তারা এখন নতুন নামে রাস্তায়। আরেক ঘাতক পরিবহন সুপ্রভাত এখন ভিক্টর ক্লাসিক নামে। সড়কের নৈরাজ্য আর অসুস্থ প্রতিযোগিতা থেকে মুক্তির স্বপ্ন দেখাচ্ছে বাস রুট রেশনালাইজেশন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মনে করছে 2022 সালের মধ্যে সমস্যার সমাধান হবে। আগে যে পরিমাণ সময় দরকার ছিল, এখনো তো এর থেকে আর একটু কম সময় লাগবে। এটা 2022-এর আগে নয়, আমি মনে করি। এই প্রতিযোগিতা থাকবে না। 5 বছরের পুরানো গাড়িগুলোকে রাখা হবে, আর বাকি গাড়িগুলো সব সরকার এগুলো নিয়ে যাবে। শ্রমিক নিয়োগপত্র হবে, মান্থলি সিস্টেমে থাকবে, যেমন লাইক বিআরটিসি। তবে বিশ্লেষকরা বলছেন বিশৃঙ্খলার সুবিধাভোগীরা এই উদ্যোগের পথে বাধা হতে পারে। এই বিশৃঙ্খলার যারা সবচেয়ে বেশি সুবিধাবাদী, তারা এটা হতে দেবে না। এখনকার খণ্ডিত বিখণ্ডিত গণমালিক নির্ভর এই পরিবহন থেকে সরকার শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া ছাড়া আর কিছুই পাচ্ছে না। জনগণ তো সেবাই পাচ্ছে না, এবং পুলিশের জন্য কিন্তু এটা আনম্যানেজেবল হয়ে যাচ্ছে। এখানে সরকারের রাজনৈতিক দৃঢ় প্রত্যয় দিয়ে একটা জাম্প স্টার্ট করে দিতে হবে। কিন্তু মাঠের বাস্তবতা হলো গণপরিবহনের এই গণমানুষ বিরোধী আধিপত্যের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি। কারণ প্রতিবাদ করলেই শক্তিশালী মালিক পক্ষ বিভিন্ন কর্মসূচিতে বেকায়দায় ফেলে সবাইকে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরের ডিসেম্বরে মেট্রো রেল চলবে ঢাকায়। সে লক্ষ্যেই দিনরাত চলছে কাজ। উত্তরা থেকে মতিঝিল পুরো অংশে আগামী 16 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে মতিঝিল পর্যন্ত সম্ভব না হলে অন্তত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে শুরু হতে পারে মেট্রো চলাচল, এমনই আভাস দিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা পরিস্থিতির মধ্যেও অনেকটা পুরোদমে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। স্বাস্থ্যবিধি মেনে উত্তরা থেকে মতিঝিল পুরো প্রকল্প এলাকায় ব্যস্ত শ্রমিকরা। করোনার ধাক্কা কাটিয়ে এখন পর্যন্ত দেশের প্রথম এই মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 55.19 ভাগ, যার মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ 78.38 ভাগ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের নির্মাণ কাজের অগ্রগতি 49.47 ভাগ। এমন বাস্তবতায় আসছে ডিসেম্বরে মেট্রো রেল চালুর আশা করছে কর্তৃপক্ষ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরে আমরা ইতিমধ্যে পা দিয়েছি। এটার যে বিজয় দিবস 16 ডিসেম্বর, সেদিনই আমরা এটা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা তারপরে বারবার একই কথা বলছি যে কোভিড-19 পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাইলে এই জিনিসটা সম্ভব। এরই মধ্যে উত্তরা আগারগাঁও অংশের 5 কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ শেষ। উত্তরা থেকে আগারগাঁও অংশের 9টি স্টেশন নির্মাণও চলছে দ্রুত গতিতে। উত্তরায় মেট্রো রেল ডিপোর 52 অবকাঠামো সহ 77 ভাগ কাজ শেষ হয়েছে। ডিপোর ভেতরে বসানো শেষ বেশিরভাগ রেলওয়ে ট্র্যাক। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে এখনো প্রায় 50 ভাগ কাজ বাকি। না, মতিঝিলের অংশ তো আপনি দেখেন যে ওখানে ধরেন যে প্রায় 80% কাজ হয়েছে ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজ কিন্তু আমরা 50 ভাগে চলে গেছে। কাজেই গতি যদি না থাকতো তাইলে কিন্তু 50%-এ আমরা পৌঁছতে পারতাম না। আমরা চেষ্টা করছি যে একসাথে চালু করা যায় কিনা। একসাথে চালু করা গেলে সব দিক থেকে
আমাদের জন্য সুবিধা হবে অপারেশনের দিক থেকে এবং মেনটেন্যান্সের দিক থেকে। আর অর্ধেক করার জন্য তো আমাদের প্রস্তুতি আছেই। করোনা পরিস্থিতিতে জাপান সরকারের নিষেধাজ্ঞার কারণে মেট্রো রেলের জাপানি কর্মকর্তারা এখন পর্যন্ত আসতে পারেননি বাংলাদেশে। একই কারণে জাপানে প্রস্তুত হয়ে থাকা মেট্রো রেল বাংলাদেশে নিয়ে আসাও অনিশ্চিত চলতি মাসে। এই মেট্রো রেল প্রকল্পে উত্তরা থেকে আগারগাঁও অংশের নিচের বেশিরভাগ কাজই শেষ। যত কর্মযজ্ঞ এখন এই ভায়াডাক্টের ওপর চলছে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ। এখন যতটা গতি পেয়েছে মেট্রো রেল প্রকল্পে কর্তৃপক্ষের আশা 2021 সালের ডিসেম্বরে চলবে স্বপ্নের মেট্রো রেল। প্লাবন রহমান, নিউজ 24, উত্তরা, ঢাকা। বড় অঙ্কের কালো টাকা সাদা হয়ে যোগ হচ্ছে অর্থনীতিতে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে 10,220 কোটি টাকা সাদা হয়েছে। 6 মাসের হিসেবে কালো টাকা সাদা করার নতুন রেকর্ড এটি। আর ব্যবসায়ীরা বলছেন অপ্রদর্শিত আয় বিনিয়োগে আশায় গতি পেয়েছে পুরো অর্থনীতি। আর বিশেষজ্ঞরা বলছেন দেশ ও দেশের বাইরে যেসব টাকা রয়েছে তা বিনিয়োগে আনতে হবে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। আমাদের অর্থনীতির উপর করোনা মহামারীর বছরে অর্থনীতি বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। তবে গেল কয়েক বছর বেসরকারি বিনিয়োগ যেন বৃত্তবন্দী। 2020-21 অর্থ বছরের বাজেটে তাই বিনিয়োগ বাড়াতে ঢালাওভাবে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেন অর্থমন্ত্রী। অর্থবছরের প্রথম 5 মাসে খুব বেশি সাড়া না মিললেও ডিসেম্বরে ঘুরে গেছে প্রেক্ষাপট। শুধু এই মাসেই অপ্রদর্শিত টাকা সাদা করেছেন 4,292 জন। এর সাথে আগের 5 মাস ধরলে এই সুযোগ নিয়েছেন মোট 7,650 জন, যাদের মোট সাদা করার টাকার পরিমাণ 10,200 কোটি। আর এতে সরকার রাজস্ব পেয়েছে 940 কোটি টাকা। একটা হচ্ছে সরকার 10% রেভিনিউ পেলো, ট্যাক্স পেলো, এটা ঠিক আছে, যে ওই টাকাটা অর্থনীতিতে প্রকাশ্য হলো। করের হার অত্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে 10, এটা অত্যন্ত যথাযথ হয়নি এই কারণে যে দুটো কারণ। একটা হচ্ছে যে লোক রেগুলার কর দেয় সে 25% বা 30% দিচ্ছে, আর এই লোক না দিয়ে এখন 10% দিচ্ছে। সরকার আগেই ঘোষণা দেয় নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করলে কোনো সংস্থাই আয়ের উৎস নিয়ে প্রশ্ন করতে পারবে না। সাদা হওয়ায় 10,000 কোটি টাকা আবাসন ও শেয়ার বাজার সহ নানা খাতে বিনিয়োগ হচ্ছে। এতে গতি ফিরেছে এসব খাতেও। অগস্ট মাস পর্যন্ত প্রায় 3,500 কোটি টাকা এই সেক্টরে পাম্পিং হয়েছে। ইট হ্যাজ এ বিগ এফেক্ট আমাদের সেক্টরের জন্য। অপ্রত্যাশিত আয়ের যে অপব্যবহার ছিল সেটা কিন্তু আমাদের রিয়েল ইকোনমিতে কিন্তু চলে আসবে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতিতে অগণিত কালো টাকা রয়েছে, যা সাদা করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এছাড়া বিদেশে পাচার বন্ধ করতেও কঠোর উদ্যোগ চান তারা। বিদেশি লোন না নিয়ে আমার দেশের লোক যারা দিতে চায় এদের থেকে নিয়ে নেন, নিয়ে আপনি ব্যবহার করেন। কালো আর সাদা বলে তো লাভ নাই। সেই ইনভেস্টমেন্টটা যদি ভ্যালু ফর মানি পুরা ব্যবহার করেন তাহলে কিন্তু দেশের চেহারা অন্যরকম হয়ে যাবে। রাজস্ব বোর্ডের হিসেব বলছে এ পর্যন্ত 17 বার সাদা করার সুযোগ দেয়া হয়েছে, যাতে প্রায় 14,000 কোটি টাকা অর্থনীতিতে যোগ হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে সহিংসতার জেরে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ভবিষ্যতে আবারও সহিংসতায় উস্কানি দেওয়ার আশঙ্কায় টুইটার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সহিংসতায় অংশগ্রহণকারীদের উস্কানিমূলক বক্তব্য সমর্থন দেওয়ার কারণে ট্রাম্পের অ্যাকাউন্ট 12 ঘন্টার জন্য বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। এদিকে মেয়াদ ফুরানোর আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণের জন্য উঠে পড়ে লেগেছেন ডেমোক্র্যাটরা। বিশেষ করে মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার ডেমোক্র্যাটও ক্ষমতাসীন রিপাবলিকানদের প্রতি শুক্রবার এই আহ্বান জানান। আগামী 20 জানুয়ারি অনুষ্ঠেয় জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প থাকছেন না বলেও জানা গেছে। বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান শপথ অনুষ্ঠানে তিনি থাকছেন না। সংবিধানের 25তম সংশোধনীর আওতায় প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণের আহ্বানে সাড়া না পেয়ে সোমবার ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করছে ডেমোক্রেটিক পার্টি। এরই মধ্যে লেখা হয়ে গেছে আর্টিকেল অফ ইমপিচমেন্ট। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতায় উস্কানি দেওয়ার অভিযোগে ডেমোক্র্যাটদের এই উদ্যোগে বেশ কয়েকজন রিপাবলিকান নেতা সম্মতি জানালেও হাউস মাইনরিটি লিডার কেভিন ম্যাকার্থি রয়েছেন নারাজ। প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন বিষয়টি ছেড়ে দিয়েছেন কংগ্রেসের হাতে।
যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সুলতানুর রহমান। ক্যাপিটালের দিকে যাত্রা করতে এবং শক্তি ও সাহস দেখাতে ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের এই নির্দেশ দেওয়ার পরপরই তারা হামলা চালায় বেলা 1টায়। লণ্ডভণ্ড করে দেশের গণতন্ত্র আর জনগণের পবিত্র ভবন ক্যাপিটল, চালায় লুটতরাজ, উলণ্ঠিত করে স্পিকারের আসনের মর্যাদা, এমনকি পদদলিত করে দেশের পতাকা। ক্যাপিটলে সন্ত্রাসীরা বুধবার যে তাণ্ডব চালিয়েছে তার ফিরিস্তি আরও অনেক দীর্ঘ। প্রতিটি কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতামূলক, আর এর পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওই নির্দেশ। তিনি এর উস্কানিদাতা, হুকুমদাতা। এ কারণে স্পিকার ন্যান্সি পেলোসি সংবিধানের 25তম সংশোধনীর আওতায় ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করতে ভাইস প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানের পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সরাসরি কথা বলতে স্পিকারের অফিস থেকে বেশ কয়েকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মাইক পেন্স একেবারেই নীরব রয়েছেন। এদিকে 25তম সংশোধনী প্রয়োগ করতে দরকার ক্যাবিনেটের অধিকাংশ সদস্যের সম্মতি। যদিও এরই মধ্যে 4 জন ক্যাবিনেট সেক্রেটারি পদত্যাগ করেছেন, কিন্তু তাতে সংখ্যাগরিষ্ঠতা হয় না। এমন অবস্থায় ডেমোক্র্যাটরা মনে করছেন ভাইস প্রেসিডেন্ট উদ্যোগটি নেবেন না। 25th Amendment isn't invoked. The next best thing is impeachment ASAP. অথচ ডোনাল্ড ট্রাম্পকে যত দ্রুত সম্ভব অপসারিত করতে স্পিকারের উপর বাড়ছে দলের চাপ। শুক্রবার বিকেলে তারা সিদ্ধান্ত নেয় আগামী সোমবার হাউসে তারা উত্থাপন করবেন রাষ্ট্রদ্রোহিতায় উস্কানির অভিযোগে আর্টিকেল অফ ইমপিচমেন্ট। Impeachment of the president, with that process potentially beginning as soon as Monday. বেশ কয়েকজন রিপাবলিকান কংগ্রেসম্যান ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের পক্ষে থাকলেও হাউস মাইনরিটি লিডার ম্যাকার্থি তা বাতিল করে দিয়েছেন এবং পরিস্থিতি শান্ত করতে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। আর বাইডেন বিষয়টি ছেড়ে দিয়েছেন কংগ্রেসের হাতে। বছর আগে হাউসে ইমপিচড হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেট প্রেসিডেন্টকে অপসারিত করেনি। এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আছে আর মোটে 12 দিন। এত অল্প সময়ের মধ্যে ইমপিচমেন্টের মতো দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব কিনা উঠছে সেই প্রশ্ন। সুলতানা রহমান, নিউ ইয়র্ক। এবারে দেশের রাজনীতির খবর। সরগরম চট্টগ্রাম মহানগরের রাজনীতি। জোরে সোরে চলছে সিটি নির্বাচনের প্রচারণা। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা নৌকায় বিকল্প নেই বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীদের। আর বিএনপির প্রার্থীর দাবি সুষ্ঠু নির্বাচন। নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে নয়ন বোরাজোয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যে। অধিকাংশ ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী থাকায় জটিল হয়ে পড়েছে কাউন্সিলর পদে ভোটারদের হিসেব নিকেশ। প্রথম দিনই আওয়ামী লীগের মেয়র প্রার্থী ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চট্টগ্রামের মানুষ নৌকায় ভোট দেবেন বলে আশা তার। বেশ উদ্দীপনা, উৎসাহ দেখা দিচ্ছে এই সামনের 27 জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের মনের মতো প্রার্থীকে তারা নির্বাচিত করবে। আর বিএনপির মেয়র প্রার্থীর বিশ্বাস, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রতীকেরই জয় নিশ্চিত। প্রার্থী আছে সেভাবে তাদেরকে ভোট যুদ্ধে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে বলে আমি মনে করছি, এবং এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা আমাদের ভোটের অধিকার ইনশাআল্লাহ এই সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করব। প্রচারণায় বিধি লঙ্ঘন করলে কোনো ছাড় নেই, সতর্ক করলেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের সহকারী রিটার্নিং অফিসার, তাদের সহায়ক কর্মকর্তারা সবাই মিলেই আচরণবিধি যাতে ভঙ্গ না হয় তার ব্যাপারে কঠোর অবস্থানে থাকবেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার 735টি ভোট কেন্দ্র ও 4886টি বুথে ইভিএমে ভোট হবে। নির্বাচনে মোট ভোটার 19,38,706 জন। ভোটে মেয়র পদে 7 জন ও কাউন্সিলর পদে 237 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকাল 10টার সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে করোনা ভাইরাসে আরও 16 জনের মৃত্যু হয়েছে, যা গেল 8 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,734 জনে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতির
এই তথ্য জানানো হয়। নতুন 785 জন সহ দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,20,690 জনে। করোনা ভাইরাসের নতুন ধরন বেশ শক্তিশালী হওয়ায় এর সংক্রমণ ও মৃত্যুর মাত্রা বেশি। যুক্তরাজ্যের প্রথম শনাক্তের পর গেল 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড 1,325 জনের মৃত্যু হয়েছে, যে কারণে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এর মধ্যে ইউরোপের 22টি দেশে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্র গেল একদিনে রেকর্ড 3,822 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভুটানে করোনা ভাইরাসের প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও ভাইরাসের প্রকোপ বাড়ায় চীনের উত্তরাঞ্চলীয় 2টি প্রদেশ, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে লকডাউন জারি করা হয়েছে। জাপানেও 4 শহরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে একদিনে 14,620 জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে করোনার টিকাদান কর্মসূচি। শেষ পর্যায়ের গুণাগুণ যাচাইয়ের পরীক্ষায় চীনের সিনোভ্যাক টিকাটি 78% কার্যকর বলে তথ্য দিয়েছে ব্রাজিল। এর মধ্যে 15 লাখ মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগ করেছে ব্রিটেন। আর টিকা চলে আসায় 2021 সালের অলিম্পিক পূর্ব নির্ধারিত সময়ে আয়োজনের আশ্বাস দিয়েছে জাপান। এদিকে চলতি মাসের মধ্যে বিশ্বের দরিদ্র দেশগুলো ভ্যাকসিন হাতে পাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। জানুয়ারি থেকেই টিকাদান কর্মসূচির ঘোষণা দিয়েছে ব্রাজিল। এরই মধ্যে সিনোভ্যাকের 10 কোটি ও অ্যাস্ট্রাজেনেকার 10 কোটি ডোজের অর্ডার দিয়েছে দেশটি। শেষ পর্যায়ের গুণাগুণ যাচাইয়ের পরীক্ষায় 78% কার্যকর প্রমাণিত হয়েছে চীনের করোনাভ্যাক, এমনটাই জানিয়েছেন ব্রাজিলের কর্মকর্তারা। বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাজ্যে 15 কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা শনাক্তকরণ পরীক্ষা ও টিকাদান কর্মসূচি 2022 সালেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। চলতি বছরের জুলাইতেই শুরু হওয়ার কথা অলিম্পিক খেলার আসর। মহামারী পরিস্থিতির উন্নতি না হলে বাতিল হয়ে যেতে পারে আয়োজন। তবে জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির ফলে বাধাহীনভাবেই অলিম্পিকের আয়োজন এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে চলতি মাসেই দরিদ্র দেশগুলোর হাতে পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে WHO। নিবির আমিন, নিউজ 24। অবৈধ ইটভাটায় সয়লাব সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকা। প্রশাসনের নজরদারি সত্ত্বেও কমছে না পরিবেশ দূষণ। এই ব্যাপারে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুল হুদার সঙ্গে। নাজমুল, জানতে চাই আপনার কাছে, সাভার এবং ধামরাই এই দুই জায়গাতে কি পরিমাণের ইটভাটা আছে, পরিবেশবিদরা কি বলছেন বা স্থানীয় যারা রয়েছেন তারা কি রকম সমস্যায় পড়ছেন ইটভাটা থাকার কারণে? প্রচুর ইটভাটা রয়েছে। সেই ইটভাটার কারণে এখানকার যে নানা সমস্যা হচ্ছে, যে এইখানে যে ইটভাটাগুলি আপনি দেখছেন যে ইটভাটায় কিন্তু যে পরিবেশের অনেক সমস্যা হচ্ছে, যার কারণে পরিবেশবিদরা কিন্তু অভিযান চালাচ্ছে। তারপরেও কিন্তু আপনি দেখছেন যে এই যে অভিযান চালানোর পরেও কিন্তু তারা করতে আপনি দেখছেন যে এই যে ভাটাগুলো কিন্তু পরিবেশের, ওরা বলছে যে ছাড়পত্র নিয়ে এসেছে এবং ঢাকাকে বাঁচাতে কিন্তু বায়ু দূষণ করা হচ্ছে এবং বায়ু দূষণ নিয়ে এসেছে এবং ঢাকাকে বাঁচাতে কিন্তু বায়ু দূষণ করা হচ্ছে এবং বায়ু দূষণ হচ্ছে এবং চারপাশে, ঢাকার চারপাশে যে আকাশে বাতাসে যে এই যে ইটভাটার যে কালো ধোঁয়া, সেই ইটভাটার কালো ধোঁয়ার কারণে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। দূষিতর কারণে কিন্তু এখন আপনারা দেখছেন যে এই যে ঢাকাকে বাঁচাতে কিন্তু আসলে পরিবেশ অধিদপ্তরের যে কার্যক্রম করার কথা, যেভাবে আসলে চলার কথা, সেভাবে কিন্তু পরিবেশ অধিদপ্তর করছেন এবং তারা কিন্তু ঢিলে ঢালাভাবে অভিযান চালাচ্ছে, যার কারণে এই যে ভাটাগুলির যে 4 থেকে 500 ভাটা রয়েছে এবং ঢাকার চারপাশে, এবং ঢাকার চারপাশের যে ভাটাগুলি এই মুহূর্তে আসলে তারা 2-1টি অভিযান চালিয়ে আসলে নামমাত্র অভিযান চালায় এবং সেখানে অভিযান চালিয়ে যে ভাটাগুলো সামান্য জরিমানা করে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং মূলত ঢাকায় যে পরিবেশকে বাঁচানোর জন্য যে পরিবেশ অধিদপ্তরের যে উদ্যোগ, সেটা কিন্তু আসলে সেই অর্থে নেওয়া হচ্ছে না, যার কারণে কিন্তু পরিবেশের যে
হাত থেকে কিন্তু এইসব ভাটা মালিকরা ছাড় পাচ্ছে এবং সরকারের যে রাজস্ব সে রাজস্ব কিন্তু তারা ফাঁকে দিচ্ছে। এখানকার লোকজন যারা এখানে ভাটা যারা আশেপাশে যেসব স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিশেষ করে কৃষি জমি রয়েছে সেসব কৃষি জমির কিন্তু অনেক ক্ষতি হচ্ছে এবং এখানকার মানুষেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে এবং তাদের কিন্তু অনেক শ্বাসকষ্ট হচ্ছে এবং নানাবিধ অসুস্থ হচ্ছে এখানকার লোকজন এবং যারা কাজ করছে এবং ভাটাগুলোতে কিন্তু আপনি দেখছেন যে এই যে ভাটা আপনারা কাজ করছেন কি সমস্যা হয় এই যে পরিবেশের আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা? পরিবেশের কোনো সমস্যা কোনো আমরা দেখি না যে হচ্ছে, কিন্তু আমরা তো এই যে অনেক বছর ধরে খোলায় কাজ করি, কোনো আমাকে সমস্যাও নেই। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে আসলে তারা আসলে পরিবেশ সম্পর্কে এইরকম তাদের কোনো ধারণা না থাকার কারণে আসলে যেহেতু তারা এখানে কাজ করছে তারা আসলে সেই অর্থে এইভাবে বলে যাচ্ছে এবং পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তার সঙ্গে কথা বলেছি জিয়াউল হক, তিনি আমাদেরকে বলেছেন যে বায়ু দূষণ রোধ করতে কিন্তু পরিবেশ অধিদপ্তর কিন্তু কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের ইটভাটার সর্বশেষ আমার কাছে তথ্য। চলে যাচ্ছে স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পৌষের শেষ ভাগেই শেষ হতে চলেছে শীতের আমেজ, তবে বাজারে সবজির জোগাড়ে এখনো কিছুটা জানান দিচ্ছে বাংলা মাস অনুসারে শীত এখনো শেষ হয়নি। সবজির আমদানির খবর জানতে যুক্ত হচ্ছে দিনাজপুরের সহকর্মী ফখরুল হাসান পলাশের সঙ্গে। পলাশ, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে, শীতের সবজির বড় উৎপাদক উত্তরের কৃষকেরা, সবজির আমদানি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার, সবজির বাজার, সেটি হচ্ছে বাহাদুর বাজারে। এই বাহাদুর বাজারে কিন্তু পর্যাপ্ত সবজির কিন্তু আমদানি রয়েছে এবং আপনি জানেন যে কিছুদিন আগেও কিন্তু পেঁয়াজের দাম অনেক চড়া ছিল। সেই পেঁয়াজের দাম কিন্তু কমতে কমতে এখন কিন্তু 30 টাকা থেকে 32 টাকায় বিক্রি হচ্ছে। আমি যদি একজন বিক্রেতার সাথে কথা বলি যে আসলে কিরকম দামে বিক্রি হচ্ছে একটু জানাবেন আমাদের। কি ভাই, সবজির দাম খুব কম। হ্যাঁ, মনে করেন আলু এখন 18 টাকা 20 টাকা, বেগুন 20 টাকা, শিম 20 টাকা 15 টাকা, মানে গত সপ্তাহে এই সপ্তাহে পার কেজিতে 10 টাকা 12 টাকা কম। আর আমদানি কেমন আছে? আমদানি প্রচুর। তন্ময়, আপনি শুনছিলেন আসলে আমদানি প্রচুর থাকার কারণে কিন্তু এখন দাম অনেক নিচেই নেমে এসেছে এবং শীতকালীন যেসব সবজি রয়েছে সেই সব সবজি কিন্তু বাজারে একেবারে ভরপুর এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা চোখ দিয়ে বেগুন, শিম, মরিচ এবং গাজর সহ বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখন বাজার প্রায় 6 লাখ বলতে পারেন এবং আর দাম যেটা আপনাকে বলছি, দাম অনেকটাই একেবারে হাতের নাগালে এবং বিভিন্ন শাক সবজিও যদি আমি একটু দেখাই আপনাকে, শাক সবজিও কিন্তু রয়েছে, বিভিন্ন শাক রয়েছে, পালং শাক থেকে শুরু করে লাল শাক, এগুলো কিন্তু আটিপ্রতি 5 থেকে 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো সব কিছু বাজার মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্ময়, ফিরে যাচ্ছে আপনার কাছে। ফখরুল হাসান পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যুক্ত হবার জন্য। শীত ও ঘন কুয়াশার কারণে মৌলভীবাজারে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কৃষকরা বলছেন বীজতলা রক্ষায় কীটনাশক ছিটিয়েও মিলছে না কোনো সমাধান। কৃষকদের আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে ওষুধ ও সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মৌলভীবাজার থেকে সৈয়দ বয়তুল আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের কৃষক দারা মিয়া 5 একর জমিতে বোরো আবাদের জন্য তৈরি করেছেন বীজতলা, কিন্তু গজানোর পর সাদা ও লালচে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে চারা। এই জমির মতো জেলার বিভিন্ন স্থানে আক্রমণ দেখা দিয়েছে পোকা ও ছত্রাকের। এতে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। তালে মারতেছে, কেউ কেউ ঔষধ মারতেছে, কেউ কেউ অনেক কিছু মারতেছে, কিছু কোন জাতের খাদ হইতেছে না। পোকার কোনো প্রতিকার করতাম পারলাম না। এডির কাছে মনে করো খবর দেওয়া পরে এডি মাঠও আজ পর্যন্ত মনে করো কোনো অবস্থাতে আইসেন না। প্রতি বছর একবার খালি খেত, এখন একবারও যদি খেত সময় মনে করো ইলাখান আর না হয়তো বাজি মানুষ কিতা করবো। কৃষি বিভাগ বলছে আবহাওয়ার উন্নতি হলে কেটে যাবে এই সমস্যা, আর দুর্যোগকালীন সময়ের জন্য জেলায় মজুদ রয়েছে পর্যাপ্ত বীজ। এই কোল্ড ইনজুরির প্রভাবটা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কৃষকদের সার্বিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।
এবছর মৌলভীবাজারে ৫৪,৩৩৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর জন্য বীজতলা তৈরি করা হয়েছে ২,৬৪০ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। এদিকে ফেডারেশন কাপের ফাইনালে রোববার সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। আসলে গ্রুপ পর্বে রহমতগঞ্জের চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে অস্কার ব্রুজনের দল। শেষ আঁচের লড়াইয়ে রাউল বেসেরা ও রবিনিওর গোলে শক্তিশালী শেখ জামালকে 2-0 গোলে হারিয়ে সেমি টিকিট কাটে বসুন্ধরার ক্লাবটি এবং শেষ 4 লড়াইতে আবাহনীর সঙ্গে উত্তেজনাপূর্ণ ম্যাচে বাজিমাত করে মাসুক মিয়া মতিনরা। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।